সাল 1962। ভারতের উত্তর পূর্ব সীমান্ত আজ যেখানে অরুণাচল প্রদেশ, সেইখানে শুরু হয়েছিল ভারত আর চীনের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ। আমি আজ বলতে চলেছি সেই যুদ্ধের একজন বীর সৈনিকের কথা, যে মাত্র 21 বছর বয়সে একাই 300 জন চীনা সৈন্যকে খতম করে দিয়েছিল। একাই 72 ঘন্টা একটানা চীনা সেনাকে আটকে রেখে দিয়েছিল, ভারত মায়ের মাটিতে প্রবেশ করতে দেয়নি। নমস্কার, আমি লিপিকা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইচ্ছে পূরণের গল্পের আর একটি নতুন এপিসোডে। আমি আমার আজকের ভিডিওতে কথা বলবো ভারত মায়ের এক বীর সন্তান 72 ঘন্টা একটানা 300 জন চীনা সেনার বিরুদ্ধে একা লড়াই করা 21 বছর বয়সী রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতকে নিয়ে। আপনারা নিশ্চয়ই বলবেন, কে এই জসবন্ত সিং রাওয়াত? জসবন্ত সিং হলেন ভারত মায়ের এক বীর সন্তান, যার আতঙ্কে এখনো চীনা সেনারা ভয় পায়। তাহলে চলুন আমরা জেনে নিই, কে এই রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। জসবন্ত সিং রাওয়াতের জন্ম 1941 সালের 17ই আগস্ট ভারতের উত্তরাখণ্ডে। জসবন্ত সিং যৌথ পরিবারে বড় হয়েছিল। ছোটবেলা থেকে জসবন্ত সিং খুব দুরন্ত ও চঞ্চল প্রকৃতির ছিল, কিন্তু বাড়ির বড়রা কেউ স্বাধীনতা সংগ্রামীদের কথা শুরু করলে দুরন্ত জসবন্ত সিং চুপটি করে বসে সেই গল্প শুনত। এইভাবে নিজে নিজে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পরবর্তী সবকিছু দেখতে দেখতে তার ইচ্ছে হয় ভারতীয় সেনাতে যোগ দেবে। যেমন ইচ্ছে তেমন কাজ। যেহেতু জসবন্ত সিং এর বাড়ি উত্তরাখণ্ডের পাহাড় জঙ্গল বেষ্টিত এরিয়ায়, সে শারীরিক দিক থেকে শক্ত সামর্থ্যই ছিল। ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে বাধা পেতে হয়নি তাকে। তার এই অ্যাডভান্টেজের জন্য চীনা সেনাদের অনেকখানি সমস্যায় পড়তে হয়েছে। এবার জেনে নিন গ্রামের একটি সাধারণ ছেলে থেকে ইন্ডিয়ান আর্মির একজন ভয়ঙ্কর যোদ্ধা হয়ে ওঠার গল্প। সাল তখন 1960। ইন্ডিয়ান আর্মির 4th গাড়োয়াল রাইফেল জয়েন করলেন জসবন্ত সিং। 19 বছর বয়সী একটি ছেলেকে দৃঢ়তা ও একনিষ্ঠভাবে নিজের ডিউটি করতে দেখে চোখে পড়ে যায় ব্রিগেডিয়ার ধরম সিং এর। তিনি ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলেন, এ ছোড়া, তেরা নাম ক্যা হ্যায় রে? জসবন্ত সিং উস্তাদ। সেদিন ব্রিগেডিয়ার ধরম সিং বুঝতে পারেননি এই 19 বছর বয়সী ছেলেটি একদিন একটানা 72 ঘন্টা চীনা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং রক্তাক্ত অবস্থায় এক বাংকার থেকে অন্য বাংকারে দৌড়ে বেরোবে। তার এই একনিষ্ঠ ও দৃঢ় মনোভাব তাকে সুপিরিয়র অফিসারদের চোখের মণি করে তোলে। সে এক এক করে সমস্ত আর্মি অ্যাক্টিভিটি এবং অপারেশনের প্রথম স্থান অধিকার করতে শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল 19 বছর বয়সী ছেলেটির এই জীবনে। হঠাৎ করে ইন্ডিয়া চীনের কূটনৈতিক সম্পর্কেও খারাপ হতে শুরু করে এবং তারা এসে পড়ে সীমান্তবর্তী এলাকায়। তারপর এলো সেই দিন, যে দিনটি জন্য আজও চাইনিজ আর্মির কাছে বিভৎসতার আর এক নাম জসবন্ত সিং রয়ে গেছে। এইবার তোমাদের বলবো এই দিন ঠিক কি কি ঘটেছিল। 1962 সালের অক্টোবর মাসে ইন্ডিয়া ও চায়নার কূটনৈতিক সম্পর্ক একেবারে খারাপ অবস্থায় গিয়ে পৌঁছায়। তখনই শুরু হলো সাইনো ইন্ডিয়া ওয়ার। সম্ভবত এই যুদ্ধ 1 মাস ধরে চলেছিল। এইবার আমাদের জানতে হবে এই যুদ্ধের সাথে জসবন্ত সিং এর কি সম্পর্ক। চীনা আর্মি এই যুদ্ধে এগোতে এগোতে তাওয়াং ভ্যালির মধ্যে ঢুকে পড়ে। চীনা আর্মিকে সেখানে ঢুকতে বাধা দেওয়া এবং বিতাড়িত করার জন্য ভারতের বেশ কিছু আর্মিকে সেখানে পাঠানো হয়। চীনা আর্মির মূল লক্ষ্য ছিল তাওয়াং ভ্যালি দিয়ে ঢুকে সেলা পাস দখল করবে। সেলা পাস আর তাওয়াং ভ্যালির মাঝের একটাই অংশ হলো নুরারাং, যেখানে জসবন্ত সিং রাওয়াত পোস্টেড ছিল। 4th গাড়োয়াল রাইফেলের মেইন অপারেশন ছিল যারা সেখানে লড়তে গেছে তাদের ব্যাকআপ ফায়ার দেওয়া। কিন্তু নুরানাং এর পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যায়। চীনা সেনারা তাওয়াং ভ্যালি থেকে ভারতীয় সেনাদের সাথে লড়াই করতে করতে এবং এগোতে এগোতে এসে উপস্থিত হলো নুরানাং এ। সেখানে ভারতীয় সেনারা আছে বুঝতে পেরে চীনা সেনা শুরু করলো এলোপাথাড়ি গুলি চালানো। তখনই চাইনিজ আর্মির কাছে ছিল অনেক উন্নত মানের অস্ত্রশস্ত্র, তার মধ্যে অন্যতম ছিল এমএমজি। এই এমএমজি দিয়ে তারা অনর্গল গুলি চালাতে শুরু করলো। জসবন্ত সিং রাওয়াত ওখানেই বুঝে গিয়েছিল যে এই এমএমজি ধারী ব্যক্তিকে পরাস্ত করতে হবে, না হলে ভারতীয় শিবিরের একজন সৈনিকও জীবিত অবস্থায় থাকবে না।
তাই গোপাল সিং গুছেন এবং তিলক নেগিকে নিয়ে বেরিয়ে পড়লেন যশবন্ত সিং রাওয়াত ওই এমএমজি পরাস্ত করার জন্য। চাইনিজ সেনার ধ্যান সরাবার জন্য অনর্গল ফায়ার করতে শুরু করলেন গোপাল সিং। সেই সুযোগে চাইনিজ বাংকার আক্রমণ করলেন যশবন্ত সিং এবং তিলক নেগি। এই আক্রমণে মারা গেল সেই বাংকারে থাকা চাইনিজ আর্মি, আর এমএমজি হাতে ভারতীয় বাংকারে ফেরার সময় চীনা সেনার গুলিতে মারা যান গোপাল সিং গুছেন ও তিলক নেগি। আর যশবন্ত সিংও আহত হয়, শুধু মনের জোরে এমএমজি হাতে নিয়ে ভারতীয় বাংকারে ফিরে আসেন। এবার জানতে হবে যশবন্ত সিং একা 300 জন চীনা সেনার বিরুদ্ধে কেন লড়াই করেছিল। যশবন্ত সিং এমএমজি হাতে নুরানাঙে প্রবেশ করতেই তার ট্রিটমেন্ট শুরু করে দেয় ভারতীয় আর্মি মেডিকেল টিম। এদিকে চীনা আর্মি অনর্গল গুলি চালিয়ে যাচ্ছে। যা হোক করে এক রাত কাটার পর শিলা পাশে থাকা ভারতীয় আর্মির উচ্চপদস্থ কর্মচারীরা খবর পাঠান নুরানাঙে থাকা সকল সেনা যেন পিছিয়ে চলে আসে। এখানে একটি কথা আপনাদের জেনে রাখা খুবই দরকার, তবেই বুঝতে পারবেন কেন ভারতীয় আর্মির উচ্চপদস্থ কর্মচারী সেনাদের পিছিয়ে আসার নির্দেশ দেন। সাইনো ইন্ডিয়া যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র 20,000, আর চীনা সেনার সংখ্যা ছিল 80,000। ভারতীয় সেনা থেকে চীনার সংখ্যা ছিল 4 গুণ বেশি। প্রচুর পরিমাণ ভারতীয় সেনার মৃত্যুর খবর পেয়ে ভারতীয় আর্মির উচ্চপদস্থ কর্মচারীরা অর্ডার দেয় নুরানাং ছেড়ে সেলাপাসের দিকে ফিরে আসার। সকলে ফিরে যাওয়ার জন্য রাজি হলেও রাজি হয় না 21 বছর বয়সী আহত যশবন্ত সিং। সে তার বন্ধুদের বলে, তোমরা যাও, আমি যাব না। যে মাটিতে আমার ভাইদের রক্ত পড়েছে সেই রক্ত মারিয়ে আমার মায়ের দিকেও এগোতে দেব না ওই চীনাদের। অত্যাধিক পরিমাণ জেদি যশবন্ত সিংকে বুঝিয়ে রাজি না করতে পেরে সে বাদে পুরো সেনা ফিরে যায়। সেলাপাসের দিকে ফিরে যাওয়ার সময় তাদের সব অস্ত্র রেখে যায় বাংকারে। পরের দিন সকালে চীনা আর্মি নুরানাঙের দিকে এগোতে শুরু করে, কারণ তাদের কাছে খবর ছিল ভারতীয় সেনারা নুরানাং ছেড়ে সেলাপাসের দিকে ফিরে চলে গেছে। হঠাৎ করে শুরু হলো ভারতীয় বাংকার থেকে গুলি বর্ষণ। চীনা সেনারা চমকে গেল। তাহলে কি ভারতীয় সেনারা শিলাপাসের দিকে ফিরে যায়নি? তাদের ভুল খবর দেওয়া হয়েছে? না, তাদের খবর ভুল ছিল না। 99% ঠিক হলেও সেই 1% জুড়ে সিংহের মতো গর্জন করেছিল যশবন্ত সিং। তিনি এক বাংকার থেকে অন্য বাংকারে ছুটে ছুটে গুলি করছিলেন চীনা সেনাদের দিকে, কারণ তারা ভাববে বাংকারে এখনো ভারতীয় সেনারা আছে, ফলে তারা সেলাপাসের দিকে এগোতে ভয় পাবে। সত্যিই কি যশবন্ত সিং একা 300 জন চাইনিজ সেনার বিরুদ্ধে লড়াই করেছিল? না, তাকে এই মর্মান্ত লড়াইয়ে সাহায্য করেছিল 2 জন ট্রাইবাল বীরাঙ্গনা মহিলা, শেলা ও নুরা। 3 জন ভারতীয় মিলে এই 300 জন চীনাদের বিরুদ্ধে কতক্ষণ লড়াই করেছিল শুনলে চমকে উঠবেন। একটানা কনকনে ঠান্ডার মধ্যে 3 দিন, মানে প্রায় 72 ঘন্টা। দুদিনের মাথায় চাইনিজ সৈন্যের হাতে ধরা পড়ে গেছিল নুরা। চাইনিজ সৈন্যের অত্যাচার সহ্য করতে না পেরে সে বলে দিয়েছিল নুরানাঙে কোনো সেনাবাহিনী নেই, একজন রাইফেলম্যান চারিদিক থেকে গুলি ছুটছে। এটা শুনে চমকে রয়েছিল চাইনিজ সেনা কমান্ডার, কারণ ততক্ষণে প্রায় 180 জন চীনা সৈন্যকে মেরে ফেলেছিল যশবন্ত সিং। তারপর তারা প্ল্যান করতে চলেছিলেন কিভাবে রাইফেলম্যানকে মারা যায়। এদিকে যশবন্ত সিং এর খাবার আনতে যাওয়ার সময় চাইনিজ আর্মির গ্রেনেডে অ্যাটাকে মৃত্যু হলো সেলার। তারপর চাইনিজ সেনারা যশবন্ত সিংকে চারিদিক থেকে অ্যাটাক করতে শুরু করে। গ্রেনেড অ্যাটাকে উড়ে যায় তার পা। তা সত্ত্বেও তিনি জীবনের শেষ দিনে প্রায় 100 জন চীনা সেনাকে খতম করতে পেরেছিলেন। অবশেষে তিনি চাইনিজদের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। এটা কি ঠিক? না, মৃত্যু আসন্ন জেনে নিজের মাথায় গুলি করে মৃত্যুবরণ করেন। চাইনিজ কমান্ডার ব্যাংকারে প্রবেশ করে দেখেন যশবন্ত সিং নিজেই মৃত্যুবরণ করেছেন। রাগে যশবন্ত সিং এর মাথা কেটে নিয়ে যান চাইনিজ আর্মির কমান্ডাররা। ভাবতে পারেনি ভারতীয় একজন সেনা তার 300 জন সেনাকে হত্যা করতে পারে। এবার বলবো ভারতীয় আর্মি কিভাবে যশবন্ত সিংকে তার এই বীরত্বের সম্মান দিল এবং তার এই কাটা মাথাটারই বা কি হলো। সাইনো ইন্ডিয়া ওয়ার 1962 সালের নভেম্বর মাসে শেষ হয়। তারপর যশবন্ত সিং এর মাথা এবং একটি পেতলের মূর্তি ভারতীয় সেনাকে ফেরত দেয় চীনা সেনা। চীনা সেনারা বলে যশবন্ত সিং এর বীরত্বের কারণে তারা এই পেতলের মূর্তি তৈরি করেছে। আর ভারতীয় সেনাবাহিনীর মধ্যে কথিত আছে এই মাথা তাদের 2 চোখের পাতা এক করতে দেয়নি। নুরানাং এরিয়ার সেনাদের মধ্যে আজও কথিত আছে যশবন্ত সিং রাওয়াত তাদের মাথার উপরে
আজ আছে, তাই এতদিন পরেও তাকে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়নি। এখনো নিয়ম করে তার বাড়িতে তার প্রতি মাসের মাইনে পাঠিয়ে দেওয়া হয়, তাকে প্রমোশন দেওয়া হয়। যুদ্ধের পরবর্তী সময়ে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পরমবীর চক্রে ভূষিত করা হয়। অরুণাচল প্রদেশের একটি অংশে যশবন্ত গড় নামকরণ করা হয়েছে। 21 বছর বয়সী রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত যে বীরত্ব দেখিয়েছিলেন তার জন্য এটুকু কিছুই না। আমরা ইচ্ছে পূরণ গল্প টিমের পক্ষ থেকে বীর সেনা রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে জানাই বিগ স্যালিউট। তার সঙ্গে সমগ্র ইন্ডিয়ান আর্মিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারা বর্ডার এরিয়ায় আমাদের জন্য অতীব ঠান্ডা এবং অতীব গরমে দাঁড়িয়ে আছে সব সময়, এবং তাদের জন্য আমরা সাধারণ নাগরিক দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে থাকতে পারছি। জয় হিন্দ, বন্দে মাতরম বলে আজকের পর্ব শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন আরেকটি গল্প নিয়ে অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।